আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি রোকসানা মিম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জাতীয় নির্বাচনে ফিরছে না ভোট, পুরো আসনে ভোট বাতিল করতে পারবে ইসি। ইভিএম সংক্রান্ত সকল বিধান বিলুপ্ত, চূড়ান্ত হলো আরপিও সংশোধন। দেশ গঠনের পরিকল্পনা ও গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। নওগাঁ জেলা বিএনপির সম্মেলনে তারেক রহমান মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান। মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে এনসিপির প্রতিনিধি দলের বৈঠক। দেশের সাম্প্রতিক পরিস্থিতি, সংস্কার ও জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা সম্ভব দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। রাজনৈতিক দল ও জনগণকে সহায়তার আহ্বান। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম এবং আসনের ফলাফল বাতিলের বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। ফিরিয়ে আনা হয়েছে না ভোটের বিধান। আগারগাঁও নির্বাচন ভবনে ইসির মুলতবি সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, আইন প্রয়োগকারী সংজ্ঞায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে। হলফনামায় দেয়া তথ্য মিথ্যা প্রমাণিত হলে নির্বাচিত হওয়ার পরেও সদস্যপদ বাতিল করার বিধান রেখেছে ইসি। আদিন সজীবের রিপোর্ট। নতুন জাতীয় সংসদ নির্বাচনের সময়টা সবারই জানা আসছে ফেব্রুয়ারিতে। কমিশন ভবনেও তাই ব্যস্ততা বেড়েছে আগের চেয়ে। আরপিও সংশোধনে কমিশনের মুলতবি সভাও হল দিনভর। নানান আলোচনার পর চূড়ান্ত হয়েছে খসড়াও। কেবল কেন্দ্র নয়, আসনের ফলাফল বাতিলের ক্ষমতা পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন। পুরো কনস্টিটিউয়েন্সির নির্বাচন বাতিল করার বা ফলাফল বাতিল করার যে সক্ষমতা, সেটাকে সীমিত করা হয়েছিল আপনারা জানেন, সেটা আবার পুনঃস্থাপন করা হয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশন অবস্থা বুঝে নির্বাচন স্থগিত করা, এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সির, একইভাবে ফলাফল এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সির ফলাফল বাতিল করতে পারবে। ফিরিয়ে আনা হয়েছে না ভোটের বিধানও। নতুন নিয়ম অনুযায়ী কোনো আসনে একজন প্রার্থী থাকলেও তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হবে না, লড়তে হবে না ভোটের বিরুদ্ধে। সার্বিকভাবে না ভোট নয়, যদি কোনো কনস্টিটিউয়েন্সিতে মাত্র একজন ক্যান্ডিডেট হয় তাকেও নির্বাচনে যেতে হবে, তার বিপক্ষে না প্রতিদ্বন্দ্বিতা করবে। হলফনামায় যদি মিথ্যা তথ্য দেয় তাহলে সেটার ব্যাপারে তদন্ত করে প্রয়োজনে তার ক্যান্ডিডেচার ক্যান্সেল করা হবে এবং নির্বাচিত এমপিও হতে পারে, আইনের আওতায় আসতে পারেন এবং তার পদ চলে যেতে পারে। আগামী জাতীয় নির্বাচনে থাকছে না ইলেকট্রনিক ভোটিং মেশিন, ইভিএম এর ব্যবহারও। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আরও স্পষ্ট করা হয়েছে, রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ হলে নিবন্ধন স্থগিত করার বিষয়টিও। আইন প্রয়োগকারী সংস্থা যে ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনে সেনা, নৌ এবং বিমান বাহিনী সহ বাংলাদেশ কোস্ট গার্ডকে সামিল করা হয়েছে। যেহেতু ইভিএম এর ব্যবহার হবে না মর্মে আমরা ইতোপূর্বেই কমিশন সভায় সিদ্ধান্ত নিয়েছি, ইভিএম সংক্রান্ত যাবতীয় প্রভিশন বিলুপ্ত করা হয়েছে। আপনি যদি একটা দলের বাতিল করতে পারেন, স্থগিত করাটা তো অনেক ছোট মেজার, কিন্তু আমরা চাচ্ছি যে সকল ধাপে ক্লিয়ারলি থাকে। এটা প্রতিদ্বন্দ্বী প্রার্থী সমপরিমাণ ভোট পেলে লটারি নয়, পুনরায় হবে ভোট গ্রহণ। হলফনামার তথ্য মিথ্যে হলে নির্বাচিত হওয়ার পরও বাতিল হতে পারে সদস্যপদ। এছাড়াও জোটবদ্ধভাবে নির্বাচন করলেও দলীয় প্রতীকে প্রার্থীদের ভোট করতে হবে বলেও জানান নির্বাচন কমিশনার সানাউল্লাহ। থ্যাংক ইউ সবাইকে। জি, আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির দেশ গঠনের পরিকল্পনা ও গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নওগাঁ জেলা বিএনপির সম্মেলনে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এসব ষড়যন্ত্র ভণ্ডুল করে দিতে বিএনপিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে দীর্ঘ 15 বছর পর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে উৎসবের নগরীতে পরিণত হয় নওগাঁ শহর। শহরের কনভেনশন সেন্টারে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। দীর্ঘদিন পরে সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয় সমাবেশ স্থল।
সম্মেলনের শুরুতেই বিএনপি ও নির্বাচন বিরোধী সব ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দলের শীর্ষ নেতারা। 16 বছরের অত্যাচারের পরেও একটা নেতাকর্মী দল ছেড়ে অন্য কোথাও যায় নাই। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি মানুষের কল্যাণে কাজ করেছে বলেই মানুষ বিএনপির উপর ভরসা রাখতে চায়। দেশ ও মানুষের কল্যাণের চিন্তা করে বলেই বিএনপি অনেক আগেই সংস্কারের কথা বলেছে। এই দেশের 20 কোটি জনগণের অধিকাংশ জনগণ যেভাবে মনে করবে দেশ সেভাবেই পরিচালিত হবে। জনগণের রাজনৈতিক প্রয়োগের প্রধান হাতিয়ার কি হচ্ছে, প্রধান উপায় কি হচ্ছে? ভোটের মাধ্যমে তার অধিকার প্রয়োগ করা। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হচ্ছে ভোট, যার জন্য এই দেশের বহু মানুষ, রাজনৈতিক বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের বহু নেতাকর্মী গুম হয়েছে, বহু নেতাকর্মী হত্যার শিকার হয়েছে। তিনি বলেন, বিএনপি দেশ গঠনে কাজ করবে, সেটাই মানুষের প্রত্যাশা। তবে গণতন্ত্র ও দেশ গঠনের পরিকল্পনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তা নস্যাতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। বিএনপির যে পরিকল্পনা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার, মানুষের জীবনযাত্রা কিছুটা ভালো করার, এই পরিকল্পনা যাতে বাস্তবায়িত না হতে পারে, তাই এই পরিকল্পনাকে ভণ্ডুল করে দেওয়ার জন্য একই সাথে দেশ যাতে গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে না পারে, মানুষের ভোটের অধিকার যাতে বাস্তবায়িত হতে না পারে, সেইটাকেও ভণ্ডুল করে দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র শুরু হয়েছে। সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে একটি বিষয়, যে এমন কিছু করা যাবে না যেখানে আমাদের প্রতি জনগণের আস্থা এবং ভালোবাসা নষ্ট হোক, বিশ্বাস নষ্ট হোক। এ সময় তারেক রহমান স্বার্থান্বেষী ব্যক্তিদের দলে জায়গা না দেওয়ার নির্দেশ দেন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সাথে তার বাসভবনে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির 4 সদস্যের প্রতিনিধি দল। এ সময় মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর এরিক গিলান, পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট এবং পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা এবং যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, সংস্কারের রূপরেখা, গণতান্ত্রিক প্রক্রিয়া, আসন্ন জাতীয় নির্বাচন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে মতবিনিময় হয়। প্রতিনিধি দলটি জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ ও জুলাই পদযাত্রা সহ দলীয় কর্মকাণ্ডের নানা বিষয়ে রাষ্ট্রদূতকে অবহিত করেন। উভয় পক্ষই দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং গঠনমূলক সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা সম্ভব, তবে রাজনৈতিক দল ও জনগণের সহায়তা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে থাকবে 80,000 সেনা সদস্য সহ নৌবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ। কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, বডি ক্যামেরার মাধ্যমে কেন্দ্রীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। কেরানীগঞ্জ থেকে ফিরে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে কেরানীগঞ্জ তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে ব্রিফিংয়ে তিনি বলেন, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন আয়োজনে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে সরকার। প্রিজাইডিং অফিসার নির্ভয়ে যাতে ভোট কেন্দ্রে কাজ করতে পারেন, সেজন্য তার নিরাপত্তায় সার্বক্ষণিক একজন আনসার সদস্য থাকবেন। সরকার কিন্তু ইলেকশনে একটা টেন্টেটিভ ডেট বলে দিছে, এখন পার্টিকুলার কোন দিন হবে এটা ইলেকশন কমিশন আপনাদের জানাবে। যেখানে প্রধান উপদেষ্টা বলে দিছে, আপনারা কার কথা আপনারা আশ্বস্ত হবেন? ওনার কথার থেকে আর বড় কথা কে বলতে পারবে? তো আল্লাহ দিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় আছে, আমাদের নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না। নির্বাচনটা সুস্থ করার জন্য যে পার্টিগুলি পার্টিসিপেট করবে, তাদের সব ধরনের
সহযোগিতা এবং জনগণের একটা সহযোগিতা কিন্তু দরকার। এবার আমরা প্রায় ৮০,০০০-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করব, নৌবাহিনী নিয়োগ করব, সেনাবাহিনী নিয়োগ করব, বিজিবি নিয়োগ করবে এবং র্যাব এবং অন্যান্য বাহিনীতে থাকবে। আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ থাকবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে সহিংসতা প্রতিরোধে অবৈধ অস্ত্র ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হচ্ছে। আরও আমরা 40,000 বডি ক্যাম্প কেনার চিন্তা ভাবনা আছে। এটা পুরা ভোটার কেন্দ্রগুলিতে আমরা যেন নির্বাচনে এক জায়গা থেকে দেখা যায়, এটা একটা সেন্ট্রালি দেখার একটা ব্যবস্থা থাকবে, ওটা থেকে নেওয়া হবে, প্লাস জেলা হেডকোয়ার্টারগুলিও ব্যবস্থা থাকবে। বাজারঘাট দখল ও চাঁদাবাজদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আপনারা কারেক্ট রিপোর্টিং করবেন, যারা এটার সাথে জড়িত তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। মনির হোসেন তপু, এটিএন বাংলা, কেরানীগঞ্জ। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক কারবারির আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ধারালো অস্ত্রের আঘাতে শাহ আলম নামে এক তরুণ নিহত হয়েছে। পরে মাদক কারবারি ও সন্ত্রাসীদের ধরতে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। অভিযান শেষে সোহরাওয়ার্দী ক্যাম্পে সেনা কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতদের মধ্যে সরাসরি খুনের সঙ্গে জড়িত আসামিও রয়েছে। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। এর আগে গতকাল বিকেলে জেনেভা ক্যাম্পে অভিযান চালায় পুলিশ। এ সময় দেশীয় অস্ত্রসহ স্থানীয় দুই মাদক কারবারিকে হাতে নাতে আটক করা হয়। চোদ্দ জন আছে, তার মধ্যে ৩ থেকে ৪ জনকে মোটামুটি প্রত্যক্ষভাবে আজকের যে হত্যাটা হয়েছে তার সাথে সম্পৃক্ততা পাওয়া গেছে। মামলা হবে এবং ফার্দার তদন্ত করে এর সাথে আরও যারা সম্পৃক্ততা আছে তাদেরকেও গ্রেপ্তারের জন্য অভিযান চালাবেন। সম্মিলিতভাবে বিভিন্ন যৌথ অভিযান পরিচালনা করা হবে। ৩ দিনের রাষ্ট্রীয় সফরে এখন মালয়েশিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সোমবার স্থানীয় সময় রাত ৭:৫০ কুয়ালালামপুরে পৌঁছান তিনি। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন প্রধান উপদেষ্টাকে বিমানবন্দরে স্বাগত জানান। এরপর সেখানে প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে দুপুর ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি রওনা হন। এই সফরে মঙ্গলবার পুত্রজায়ার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন, শ্রমবাজার সম্প্রসারণ, গভীর সমুদ্রের সঠিক ব্যবহার, কৃষি ও দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে। রোহিঙ্গা প্রত্যাবাসনে মালয়েশিয়া ও আসিয়ানভুক্ত দেশগুলোকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হবে। এছাড়া সফরে মোট 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে রাজধানীর চাংখারপুলে ১০ম শ্রেণীর ছাত্র আনাস সহ ৬ জনকে হত্যা মামলায় ট্রাইব্যুনালে সূচনা বক্তব্য উপস্থাপনের পর প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এদিন সাক্ষ্য দেন শহীদ আনাসের বাবা শাহরিয়ার খান পলাশ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ সকালে সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ সময় তিনি বলেন, এই বিচার কোনোভাবেই থামানো যাবে না। জুলাই গণহত্যার সাথে জড়িত কেউ ছাড় পাবে না বলেও মন্তব্য করেন তিনি। এই মামলার ৮ আসামির মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ৪ আসামি শাহবাগ থানার সাবেক পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেন এবং ৩ কনস্টেবল সুজন হোসেন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে সকাল ৯:৩০টার দিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আজকে এই মামলার সূচনা বক্তব্যের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শী সাক্ষী, শহীদ পরিবারের সদস্যরা, যারা মামলার ভিকটিম, যারা আহত হয়েছেন, যারা ঘটনাস্থলে প্রেজেন্ট ছিলেন, তারা সাক্ষী দিবেন। মামলার নানা রকমের ভিডিও এভিডেন্স, ভিডিও ফুটেজ, সেগুলোই মামলার অকাট্য দলিল প্রমাণ। এর বাইরে বিএনপির কমিশনের ওয়্যারলেসের মাধ্যমে অধস্তন অফিসারদেরকে কিভাবে চাইনিজ রাইফেল ব্যবহার করে বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন, সেগুলো আমরা জব্দ করে আদালতে উপস্থাপন করেছি, যেগুলোর মাধ্যমে আসামিদের অপরাধ প্রমাণিত হবে। দেশ গঠনে সাংবাদিকদের সম্পৃক্ততা যত বাড়বে, সাধারণ মানুষ ততই ভালো কাজে উদ্বুদ্ধ হবে বলে মনে করেন
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিনিয়র সহকারী প্রেস সচিব আশিক ইসলাম রাজধানীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করতে গিয়ে তিনি কথা বলেন। আশিক ইসলাম আরও বলেন, সাংবাদিকতা বিচক্ষণতা দিয়ে নির্মোহভাবে রাজনৈতিক দল বা সরকারের ভালো মন্দ কাজের যত বেশি সমালোচনা করবে সে কথা আমলে নিলে দিন শেষে দেশ উপকৃত হবে। এ সময় উপস্থিত সাংবাদিকরা বলেন, নানা সময়ে বিএনপির বিরুদ্ধে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে মিডিয়া ট্রায়াল হয়, দলটি পাল্টা তথ্য দিয়ে অনেক সময় তা যথাযথভাবে মোকাবেলা করতে পারছে না। আমরা সাংবাদিকতা করি কিন্তু দুইটা কারণে, এক হলো সম্মানের কারণে, আরেকটা হলো পরিবর্তনের কারণে, যে আমরা সমাজে কিছু পরিবর্তন আনব। এই পরিবর্তনটা আনতে চাই আমি মনে করি যে আমরা এই কারণে যে আমাদের মধ্যে সবচেয়ে বেশি অন্যদের থেকে দেশপ্রেম বেশি, পরোক্ষভাবে আমাদের ভিতরে একটা দেশপ্রেম কাজ করে। কিন্তু আমি আসার পরে যেটা দেখলাম যে আমার সহজ কথা, এবং আমি ভাই স্পষ্টভাবে কথা বলি, সেটা হলো যে অনেক পরিবর্তন আসছে সাংবাদিকতায়, মাথা চেঞ্জ হয়েছে, বডি চেঞ্জ হয় নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে এলিট ফোর্স র্যাব। আসন্ন নির্বাচনের আগে পরিস্থিতির আরও উন্নতি হবে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। রাজধানীর কারওয়ান বাজারে দেশব্যাপী নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিপণন রোধকল্পে বাজার পরিদর্শন ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার শেষে এসব কথা বলেন তিনি। বলেন, শুধু জনসচেতনতামূলক নয়, কাজে সীমাবদ্ধ থাকবে না র্যাব। পলিথিনের উৎপাদন ও বিপণন বিষয়ে কঠোর ভূমিকা পালন করবে তারা। র্যাব নিষিদ্ধের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র্যাব মহাপরিচালক জানান, জনগণের নিরাপত্তা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করা যাচ্ছে। র্যাব নিষিদ্ধ এটি সরকারের বিষয়। অস্ত্র উদ্ধার অভিযান আমাদের চলমান আছে। আমরা চেষ্টা করব আমাদের এই অভিযানটাকে আরো জোরদার করার জন্য, এবং নির্বাচনের পূর্বে আমাদের যে লুণ্ঠিত অস্ত্রের যে যতটুকু বাকি আছে সেটুকু উদ্ধারের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করব। যে দিন দিন পরিবেশ ভালো হবে এবং একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যে পরিবেশ দরকার, যে পরিস্থিতি দরকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটুকু নিয়ন্ত্রণে রাখা দরকার, আমরা ইনশাআল্লাহ সেটি করতে সক্ষম হব। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ইস্যুতে বিক্ষোভ চলাকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধী দলীয় সংসদ সদস্যদের আটকের কয়েক ঘণ্টা পর তাদের ছেড়ে দিয়েছে পুলিশ। বার্তা সংস্থা এপি ও ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে সকালে পার্লামেন্ট ভবনের সামনে থেকে তাদের আটক করা হয়। বিহারের SIR ও 2024 সালের লোকসভা নির্বাচনে ভোটার জালিয়াতির অভিযোগ তুলে দিল্লিতে নির্বাচন কমিশন অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়। মিছিলে অংশ নেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, শরদ পাওয়ার সহ ইন্ডিয়া জোটের নেতারা। লোকসভা ও রাজ্যসভার বিরোধী এমপিরাও যোগ দেন মিছিলে। আটকের পর রাহুল গান্ধী বলেন, নির্বাচন কমিশন বিরোধী দলের কথা শোনে না, এটাই বাস্তবতা, এটি নির্ভুল ভোটার তালিকার লড়াই। এ প্রসঙ্গে বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, রাহুল গান্ধী মিথ্যাচার করছেন। এবার খেলার খবর। বাংলাদেশের ক্রিকেটের পিছু হটা যেন থামছে না। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে আবারও এক ধাপ পিছিয়ে 10 নম্বরে নেমে গেল লাল সবুজের দল। এ নিয়ে 4 মাসে দ্বিতীয়বার বাংলাদেশের এই অবনমন। আইসিসির হালনাগাদ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের এই অবনতি লক্ষ্য করা গেছে। সর্বশেষ 2006 সালে ওয়ানডেতে বাংলাদেশ 2 অঙ্কের র্যাঙ্কিংয়ে ছিল। ওই বছরে অক্টোবরে প্রথমবার 1 অঙ্কে উঠে আসে। পরবর্তী 1.5 যুগ আর 2 অঙ্কে নামেনি টিম টাইগার। এত বছর পর গত মে মাসে 10 নম্বরে নামলেও গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ওয়ানডেতে জিতে আবার 9 নম্বরে উঠে এসেছিল। 4 মাসের মধ্যে আবারও নেমে গেল মেহেদী হাসান মিরাজরা। বাংলাদেশকে সরিয়ে 9 নম্বরে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। এছাড়াও 4 নম্বর থেকে 5-এ নেমে গেছে পাকিস্তান, 4-এ উঠে এসেছে শ্রীলঙ্কা। র্যাঙ্কিংয়ের শীর্ষে আছে ভারত, দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। এফসি চ্যালেঞ্জ লিগে আজ আলাদা আলাদা
ম্যাচে মাঠে নামবে বাংলাদেশের দুই দল ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস। কিরগিজ ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে আবাহনী। অন্যদিকে কাতারের দোহায় সিরিয়ার ক্লাব আল কারামর বিপক্ষে খেলবে বসুন্ধরা কিংস। আলামিন, মোরসালিন ও দিয়াবাতেকে নিয়ে ভয় ডরহীন ফুটবল খেলার লক্ষ্য আবাহনীর। এই টুর্নামেন্ট উপলক্ষে প্রায় মাসখানেক আগে থেকেই নিজেদের হোম গ্রাউন্ডে অনুশীলন শুরু করেছে আকাশী হলুদ জার্সিধারীরা। দলে আছে একমাত্র বিদেশি খেলোয়াড় সুলেমান দিয়াবাতে। তিনি প্রায় 22 বছর পর মোহামেডানকে লিগ শিরোপা জিতিয়েছেন। এদিকে কিরগিজস্তানের চ্যাম্পিয়ন দল মুরাস ইউনাইটেডের জাতীয় দলের 4 জন সহ 12 জন বিদেশি খেলোয়াড়, যাদের অধিকাংশই ইউক্রেনে খেলে থাকেন। ঢাকা জাতীয় স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বিকেল 5টায়। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো আরেকবার। জাতীয় নির্বাচনে ফিরছে না ভোট, পুরো আসনে ভোট বাতিল করতে পারবে ইসি। ইভিএম সংক্রান্ত সকল বিধান বিলুপ্ত, চূড়ান্ত হলো আরপিও সংশোধন। দেশ গঠনের পরিকল্পনা ও গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। নওগাঁ জেলা বিএনপি সম্মেলনে তারেক রহমান মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান। মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে এনসিপির প্রতিনিধি দলের বৈঠক। দেশের সাম্প্রতিক পরিস্থিতি, সংস্কার ও জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা সম্ভব দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। রাজনৈতিক দল ও জনগণকে সহায়তার আহ্বান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।